খুবই ভালো লাগছে আসলে মালয়েশিয়ার মাটিতে এসে, এবং প্রথমবার বাংলাদেশের বাইরে এসে কোনো একটি ছবি রিলিজের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। প্রথমত একটু যদি আমি পিছনের দিকে যাই, সেটা হচ্ছে 6 বছর আগে একটি ছবি শুরু করেছিলাম। তখন ছবিটার শুটিং করে আমি বিভিন্ন জায়গায় প্রায় 40-42 দিন শুটিং করে যখন বাংলাদেশ ব্যাক করি, বাট ইন মেন ওয়াইল লাইক বাংলাদেশ শুটিং চলাকালীন সময়ে যতটুকু আগ্রহ বাংলাদেশি প্রবাসী যারা ছিলেন, প্রবাসীদের যত আগ্রহ ছিল, সাথে সাথে আবার প্রবাসীরা আমাকে বিভিন্ন প্রশ্ন করতো যখন নিউজ টিউজ হলো যে বাংলা শিয়া, মানে এটা তো একটা বাংলাদেশিদের জন্য নেগেটিভ, সো এই নামটা কেন ইউজ করা হলো। বাট আমি সত্যিকার অর্থে আসলে এই নামের মিনিং আমার কাছে কখনো কোনো কনফ্লিক্ট বা কন্ট্রোভার্সিয়াল এরকম কোনো কিছু আমি বুঝি নাই, বা হয়তো যেটা হচ্ছে যে আমার ডিরেক্টর নেমু এবং প্রডিউসার ফ্রেড, ওরা আসলে হয়তো যদি কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয় নাও থেকে থাকে হয়তো, বা থেকেও থাকে, তাহলে আমাকে হয়তো শেয়ার করে নাই বা আমি বুঝি নাই, এটা তখন মনে হতে পারে। হয়তো আমার প্রথম মাথায় আসে হচ্ছে যখন আমি ফেসবুকে যখন পোস্ট করি, তখন দেখি যে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে যে কী ব্যাপার ভাই, আপনি এটা করতেছেন, এইটা আমার প্রবাসীর জন্য, এটা খারাপ, ওইটা খারাপ, এটা আপনি জানেন না কিছু না, আপনি কেন শুটিং করতেছেন। হঠাৎ করে যখন আমি দেখলাম যে একজন দুইজন না, বেশ কিছু মানুষ একই কথা বলতেছে, তখন আমি আমার প্রডিউসারকে বললাম যে দেখ, আমার একটু কিছু প্রশ্ন আছে। পরে বললো যে কী প্রশ্ন? আমি বলছি মানে আমার মানুষ, আমার ফ্যান, আমার ফলোয়ার এবং আমার রিলেটিভ যারা মালয়েশিয়া থাকে, আমি একটু বাড়াই বলছি যে আমার যারা এখানে রিলেটিভ যারা থাকে তারা আমাকে বললো যে এই নামের আসলে অর্থটা কী, হ্যাঁ এটা কি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু না। ও তখন আসলে একটু হয়ে গেছে যে হ্যাঁ এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল কিছু নাই। ছবিটার যে গল্প, একটা স্ট্রাগলিং পিরিয়ডের একটা গল্প, এবং আমরা যারা আছি, যারা এখানে ছোটোখাটো কাজ করে বা সব স্তরের মানুষই তো সব জায়গায় আছে, যেমন ঠিক বাংলাদেশেও যেরকম আমরা একদম বস্তিও দেখেছি, আবার এমপিদের লাইফস্টাইলও দেখেছি, বা এমপির উপরেও যদি যারা থাকে যে অনেক মাল্টি বিলিয়নিয়ার বা অনেক রিচ ম্যান, তাদের জীবনও দেখেছে এবং তাদের সাথেও চলাফেরার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়ে বিভিন্ন টাইপের ক্যারেক্টারে কাজ করতে হয়। লাইক আমি কখনো গরিব, কখনো বড়লোক, আবার কখনো রাস্তায় থাকছি, ঠিক এরকম একটা ক্যারেক্টারের মধ্যে তখন আমি ওইটাকে নিজেকে করলাম যে এটা আসলে এরকম একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা হচ্ছে বাংলাদেশ থেকে সে 5 বছর এখানে থাকে এবং সে জব করছে এখানে। এবং আমি একটা ফেসবুকে একদিন স্টার্টিংয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেটা নিয়ে অনেক বেশি ট্রল হয়েছিল, যে কন্টেনারের উপরে অনেক বসে আমি কাজ করছি, কমলা রঙের একটা ড্রেস পরা, তারপরে যে কমলা রঙের একটা এই ক্যাপ পরা, ক্যাপ মানে হেলমেট পরা, ওইখানে লিখছি ট্রাস্ট মি, আই এম ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট 5 years। হ্যাঁ, পরে তখন এটা নিয়ে অনেক মজা করতো যে ভাই সত্যি আপনার মনে হচ্ছে 5 বছর না ভাই, আপনার 10 বছর ধরে আপনি মনে এখানে আছেন, মানে ওয়ার্কার হিসেবে। সো আমি একটা ওয়ার্কারের কাজ করি এবং সাথে সাথে গল্পের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজটা করা হয়। ফাইনালি আমি গল্পটা শেষ করলাম, তারপরে ছবির কন্ট্রোভার্সির জায়গাটা হয়তো শুরু হলো ছবিটা শেষ হওয়ার পরে। ডাবিংটা আমি করতে পারিনি, কারণ আমি একদম ডিরেক্ট মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করা, প্লাস ওইখানে আমাকে যেই টাইমে আসতে বলা হলো তখন আমি আসলে আমার খুব বিজি শিডিউল ছিল, ওই জন্য আমি পারিনি। পরে ওরা আমার ডাবিং করলো, করার পরে যখন ছবি রিলিজের একটা প্ল্যানিং ছিল যে চাইনিজ নিউ ইয়ারে ওরা ছবিটা রিলিজ করবে, বাট ওই গভর্নমেন্ট প্রায় 31টা সিকোয়েন্সে ওদেরকে কাটিং দেয়, ওরা তখন এটা রিলিজ করতে পারে না, এবং কাটিং দেওয়ার সাথে সাথে লিখে দেয় যে এই মুভিটা বাংলাদেশে, এই মুভিটা একদম ব্যান করা হলো, এবং এই ব্যানটা শুধু মালয়েশিয়াতে না, এটা পৃথিবীর কোথাও ওরা রিলিজ করতে পারবে না, একদম ইন্টারন্যাশনালি ব্যান্ড। তখন আমি দেখলাম যে এই একই জিনিস ওরা প্রমোশন করছে, বাংলাশিয়া এ ব্যান্ডেড ফিল্ম, এইভাবে প্রমোট করা শুরু করলো নিজেদের ছবিটাকে। পরে আমি দেখলাম যে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে। যেমন আমরা ছবিটা দেখি শাহরুখ খানের, মাই নেম ইজ খান, নিচে হচ্ছে পে অফ লাইন হচ্ছে আই এম নট দ্য টেরোরিস্ট, এবং ঠিক তার কিছুদিন আগে ছবি রিলিজ হবে, তার আগে রিলিজ হলো তাকে নাকি হিথ্রো এয়ারপোর্টে খান নামের কারণে তাকে আটকানো হয়েছে। এটা তো টোটাল একটা স্টানবাজি ছিল। সো এরকম কিছু। আর আমার সৌভাগ্য হয়েছে আমি একটা হিন্দি ছবিও করেছি, বাংলাদেশের সেকেন্ড হিরো যে আমি একটা হিন্দি ছবি করেছি, এবং যেই ডিরেক্টরের সাথে কাজ করি সেই ডিরেক্টরও একজন কন্ট্রোভার্সিয়াল ফিল্ম মেকার।
সো আমার আসলে এই কন্ট্রোভার্সির সাথে আমার যেন কেমন একটা যোগসূত্র তৈরি হচ্ছে আমি জানি না। তারপরে ব্যান্ড হয়ে যাওয়ার পর এটা নিয়ে প্রমোশন করা, ঠিক ফাইনালি আবার মালয়েশিয়ার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এই ছবিটার 7টা কাটিং দিয়ে ছবিটা রিলিজ করার পর রিলিজ হলো এবং গত 12 তারিখে ওরা সেন্সার সার্টিফিকেট পায় সেন্সার বোর্ড থেকে। ফেব্রুয়ারি 12 তারিখে ওরা 20 তারিখে হচ্ছে প্রেস কনফারেন্স করে যে আমরা আমাদের ফার্দার এই প্ল্যানিংগুলো এরকম। তারপর আমার সাথে কথা হলো যে তুমি কবে আসতে পারবা, আমাকে বললো যে এই তারিখগুলোতে প্রমোশনের জন্য থাকতে হবে। আমি হ্যাঁ ঠিক আছে, মানে আই লাভ টু, কারণ আমার প্রথম ছবি, আমি তো আমার ওই জায়গা থেকে দেখছি যে আমার ক্যারিয়ারের অ্যাচিভমেন্ট, একটা বাংলাদেশের ফার্স্ট টাইম কেউ একটা ইন্টারন্যাশনাল ফিল্মে কাজ করলো এবং ইন্টারন্যাশনালি ছবিটা রিলিজ হওয়া, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা আমি ফিল করছি। সেই জায়গা থেকে আসলাম আমি 26 তারিখে ওদের একটা 2টা হলে সানওয়ে পিরামিডে 2টা হলে করলো, প্রিমিয়ার শো করলো। প্রিমিয়ার শোতে আমি প্রথম, মানে একই দিনে যেমন আমাদের দেশে একটা শোয়ের একটা প্রিমিয়ার শো হয় এবং ওরা প্রথম দিনই মানে 2টো হলে প্রিমিয়ার শো করে। এরপরের দিন আবার আরেকটা হলে 27 তারিখে আরেকটা স্পেশাল স্ক্রিনিং বলে আরেকটা প্রিমিয়ার শো করে। ওইটা আসলে সব পুরো টিমের একদম ক্রু থেকে শুরু করে প্রোডাকশন বয় থেকে শুরু করে যতজন ছিল সবাইকে নিয়ে এবং রিলেটিভ নিয়ে ছবিটা করে এবং 28 তারিখে ছবিটা রিলিজ হয়। এবং আমি লাকি যে 116টা হল এবং প্রথমে 106টা হল ছিল। তারপরে ছবি রিলিজের আগের দিন আমাকে আমার প্রডিউসার আমাকে বললো কংগ্রেচুলেশন, তোমার ছবি 111টা হলে। এবং দেখলাম যে ছবি রিলিজ একদিন পরে, মানে 28 তারিখে ছবি রিলিজ, 27 তারিখ থেকে দেখলাম যে 116টা হল, মানে হল তো কমে আমি ফার্স্ট টাইম দেখলাম যে ছবি রিলিজ হয়ে যাওয়ার পরেও আরও 5টা হল বাড়ে। তো তারপরে ফাইনালি গিয়ে 116টা হলে রিলিজ হয় এবং আমি ওদের সাথে প্রতিদিন 3-4টা হলে ঘুরছি। গতকাল পর্যন্ত ঘোরাঘুরি হয়েছে এবং খুবই ভালো রেসপন্স এবং চাইনিজ, মালয়েশিয়ান এবং আরও, আমি তো সবই একই রকম লাগে দেখতে। সো আমার জায়গা থেকে আমি অনেক বেশি হ্যাপি এবং যারা আছে হল থেকে বের হয়ে দেখা যাচ্ছে আমাকে ডাকতেছে হ্যারিস বলে আমাকে ডাকে, এটা আমার জন্য, এবং মালয়েশিয়ান, চাইনিজ ওরা সেলফি তুলছে আমার সাথে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর বাংলাদেশি যে কথা বলবো, যে বাংলাদেশে আসলে আমার যেটা মনে হয় যে কিছু মানুষের টার্গেট অডিয়েন্স থাকে, ওদের টার্গেট অডিয়েন্স যারা, ওরা হয়তো ওদের টার্গেট অডিয়েন্স অনুযায়ী ওদের প্রমোশন বা প্ল্যানিংগুলো করে কাজটা করে। বাংলাদেশি মানুষগুলো দেখলাম যারা আমার ফেসবুক বা আপনাদের সহযোগিতা বা আপনাদের বিভিন্ন প্রবাসীদের মধ্যে যে এই সুন্দর যে সম্পর্ক, একজন থেকে জানতে বেশ কিছু মানুষ জানে এবং তারা বেশ কিছু মানুষ হলে গিয়ে ছবি দেখেছে, সেটা আমি ফেসবুকের মাধ্যমে আমি করেছি এবং তারা দেখলাম যে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে যে নীরব ভাই অসম মুভি। এবং আমি দেখলাম যে কিছু মজার ব্যাপার হচ্ছে, একজন বলছে ভাই আমি বাংলাদেশিয়া 2 চাই, মানে সে সিকুয়েল চাই, তার কাছে এত ভালো লাগছে। এবং বলছে যে ভাইয়া অসম, মানে বিভিন্ন জায়গায়। আর ইভেন আগের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টেও কিছু বলছে, ভাইয়া নামটা কি একটু অন্যরকম হয়ে গেল না, ভাইয়া আমাদেরকে কি অন্যভাবে আরও বাংলাদেশের মানুষকে কি আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতো না, আপনাকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতো না। বাট এই জায়গাটা আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু একটা মালয়েশিয়ান মুভি, সো মালয়েশিয়ান মুভিতে ও তো আমাকে যেভাবে প্রেজেন্ট করলো, সেটা আমার কাছে মনে হয় যারা হলে গিয়ে দর্শক দেখছে এবং সবাই মনে হয়েছে যে পুরো ছবি জুড়ে আমিই তো। সো মানে ওইখানে আসলে এই প্রেজেন্টেশনটা তো নীরবের প্রেজেন্টেশন না, ওরা ওদের একটা গল্প বলতে চাইছে এবং এই গল্পের মধ্যে মনে হয়েছে একজন প্রবাসী একজন মানুষকে দরকার, যেই মানুষকে দিয়ে আমরা আসলে দুটো দলের কিছু ইন্টারেস্টটা গ্রো করা যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে কন্ট্রোভার্সি জায়গাটা আমার কাছে, যেই জায়গাটা আমার কাছে মনে হলো যে কেন এই কথাগুলো উঠলো, আমার কাছে গল্প যেটা মনে হয়েছে যে এইটা আসলে ওদের গভর্নমেন্ট এন্টি গভর্নমেন্টের কোনো বিষয় এবং এইটার মাধ্যমে ওদের যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলোকে একজন প্রবাসী বাংলাদেশি যে সে ওদের প্রবলেমটা সলভ করে দিচ্ছে। সো এইটা আমি 100% খুব পজিটিভলি, আমি 3 দিন শো দেখি এবং পরে তো অল্প করে একটু দেখা হয়েছে, মানে ইয়ের মধ্যে 100% পজিটিভলি দেখানো হয়েছে এবং খুবই হ্যাপি। এবং আরও একটা পয়েন্ট যদি আমি দেখি যে যদি কন্ট্রোভার্সিয়াল এবং যদি বাংলাদেশকে ছোট করা হতো, তাহলে আমার প্রডিউসার সে বাংলাদেশে যখন আমি টিকিট ভিসা করছি, ও প্রথম আমাকে SMS পাঠাইছে, নীরব আই নিড এ ডিস্ট্রিবিউটর ফ্রম বাংলাদেশ হু ক্যান রিলিজ দ্য মুভি ইন ঢাকা।
সো একটা মানুষের মনের ভিতরে যদি থাকে ভাই আমি তোরে ছোট করতে চাই বা আমি তোকে খারাপ কিছু বলবো, তাহলে ও কিন্তু বলবে না ভাই তুই তোর ওখানে কিন্তু ছবি রিলিজ করা যাবে না। হ্যাঁ, তোর ওখানে রিলিজ করলে তো আমি বুঝে যাবো। ভাই আমি মালয়েশিয়ান ভাষা বুঝলাম না, কিন্তু আমি ভাই সাইধা তোমাকে বোঝাচ্ছি, এটা তো হইতে পারে না। সো বিষয়টা হচ্ছে তাই। এবং গতকালকে আমি মিড ভ্যালির একটা রেস্টুরেন্টে আমার প্রডিউসারের সাথে ওর ব্যস্ত ছিল, ওর ফ্যামিলি নিয়ে ঢাকা বলতেছি মালয়েশিয়া কুয়ালালামপুরের বাইরে যাবে। ও আমার সাথে প্রায় 3 ঘন্টা মিটিং করছে এবং আমি 3 ঘন্টা মিটিং করে সে আমার কাছ থেকে শুনলো যে আমি কিভাবে রিলিজ করব, আমি ডাব করে রিলিজ করব নাকি ইন্টারন্যাশনালি রিলিজ করব, তারপরে কয়টা হল পাবো, কিভাবে পাবো, সেন্সার সার্টিফিকেট লাগবে কিনা, বিভিন্ন প্রশ্ন আমাকে করছে। সো ওই জায়গা থেকে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে কোনো জায়গায় ছোট করা হয় না। এবং এটা তো আমার জায়গা থেকে তো আমি বললাম। সো আর একটা যেই মানুষটা এটা প্রোডাক্টটা যার, সে বাংলাদেশের ছবি রিলিজ করে মানে নিজের ছবিটা দেখাতে চায়। ইভেন ফাইনালি একটা জায়গায় এমন হলো যে আমি একটা বলছি যে দেখো ফ্রেড, আমার কাছে মনে হয় যে এইখানে করতে গেলে এইরকম অ্যামাউন্ট লাগতে পারে, মানে তো আমার ডাবিং এইসব বিষয়ে লাগতে পারে। পরে আমাকে বলছি যে এই টাকাটা যে উঠে আসবে এইটার গ্যারান্টি কোথায়? এখন আমার কথা হচ্ছে আমি তো হিরো, আমি তো টাকার গ্যারান্টি ওকে আমি দিব না। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যারা হলে গিয়ে করছেন এবং আমাদের বাংলাদেশে অনলাইন, দেশের বাইরে যারা নিউজ পেপার, অনলাইন পোর্টাল এবং যত সোশ্যাল মিডিয়া আছে তাদের মানে অশেষ ধন্যবাদ, যেভাবে আমার এই ছবি সম্পর্কে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন এবং এসেছেন। সো তাদের মাধ্যমে যেই হাইপটা তৈরি হয়েছে, সেই হাইপটাই আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা মানুষ গিয়ে দেখতে পারে বা ইন্টারেস্ট এখন গ্রো করেছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি তো গ্যারান্টি দিতে পারবো না। তারপরে সে আমাকে বললো, ফ্রেড আমাকে বলছে দেখো নীরব, আমি যেটা করি তাইলে তোমার আমার রিলিজ করার দরকার নাই, তুমি এই পুরা মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটাই তুমি আমাকে একবারে স্পেশাল স্ক্রিনিং করে দাও, যে আমি তুমি দেখাও যে এটা তোমার জন্য, জাস্ট বিকজ অফ ইউ আই এম প্রেজেন্টিং ওয়ান থিং, লাইক একটা ফিল্ম তুমি নিজের করে একটা সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার কোথায় চালায় স্পেশাল স্ক্রিনিং করে তুমি দেখাও যে তুমি কি করছো। সো এরকম করলো, এইটা হচ্ছে বড় ব্যাপার। আর এই কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো তো আমার কাছে মনে হয় যারা দেখবে, যারা দেখার পরে বুঝবে যে আসলে এখানে কন্ট্রোভার্সি কিছু আছে কিনা। আর আমি নামের মধ্যে বাংলা শিয়া, এটা মনে হচ্ছে বাংলা এশিয়া, অনেকে বলছে বাংলা এশিয়া কিছু না, বাংলা শিয়া। এবং আমি এখানে বাংলা শিয়া নাম কেন এটা আমি নিজেও জানি না, আমার কাছে মনে হয়েছে এটা ইন্টেনশনালি এমন একটা জিনিস করা হয়েছে যাতে আমরা হয় না যে ইচ্ছা করে শয়তান মানে মনে করেন লাগতে চাইলে একটু ধাক্কা দেবো, লাইক কিরে মাল্টিকান ঠাস করে মনে করেন চটকানা মেরে দিলাম, বিষয়গুলো ইচ্ছা করে যদি গায়ে পড়ে লাগতে চাই আমরা অনেক কিছু করা যায়। আমার কাছে মনে হয়েছে যে এটা ইন্টেনশনালি এটাকে একটু মানে মানুষকে করার জন্য এই নামটা দেয়া হতে পারে। আর বাংলাদেশি অডিয়েন্সের কথা যে ব্যাপারটা বলবো, যারা এই ছবি দেখেছেন এবং আমার জায়গা থেকে হয়তো তারা আমার ফ্যান বা ফলোয়ার দেখেও না, একদমই আননোন মানুষও আমাকে SMS করেছেন, যারা আমাকে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন। এবং সাথে সাথে নামের জায়গাটা তো বললামই, বাংলাদেশের প্রথম কোনো হিরো যে হিন্দি ফিল্ম করেছে সেটা হচ্ছে ফেরদৌস ভাই। ছবিটার নাম ছিল মিঠি 2003 সালে। আর 2016 সালে আমি সেকেন্ড হিরো বাংলাদেশে যে একটা মুভি করি যেটার নাম হচ্ছে শয়তান। এবং আমার যে ডিরেক্টর ফয়সাল সাইফ, ছবিটা এটাও একটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ম ছিল। কন্ট্রোভার্সিটা ছিল হচ্ছে শিয়া এবং সুন্নি নিয়ে। আমরা শিয়া এবং সুন্নি দুইটা আমাদের ধর্মে আছে। ব্যাপারটা ছিল যে মানে সুন্নিরা, আমি হচ্ছে সুন্নি ক্যারেক্টার করছি, শিয়া যে ক্যারেক্টারটা আমার ওয়াইফ থাকে সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে বিলিভ করে, এটা ছিল কন্ট্রোভার্সি। এখন এই যে বাংলা শিয়ার নামটা দিয়ে কেন মানে করা হলো, এখনও তো এমন হতে পারে যে এইটাকে ওই কন্ট্রোভার্সি তৈরি করার জন্য নামটা এমন দেয়া হতে পারে। যেমন আমি ফয়সাল সাইফের কথা বলবো, তার একটা নাম, ছবির নাম ছিল হচ্ছে মাইহু রজনীকান্ত। হ্যাঁ, এবং ওইটা একটা কন্ট্রোভার্সিয়াল এমনভাবে তৈরি করা হয়েছে, মানুষকে উস্কানি দিয়ে এমন করা হয়েছে যে রজনীকান্ত যেন তার নামে কেস করে। হ্যাঁ, রজনীকান্ত তার নামে কেস করে এবং দেখা গেছে যে কেস করে সত্যি সত্যি সিচুয়েশনটা মিডিয়ার কাছে এমনভাবে তুলে ধরা হয়েছে যে রজনীকান্ত তার নামে কেস করছে এবং সে কোর্টে গিয়ে বসে, আমি রজনীকান্ত স্যারকে বললো প্লিজ মানে আপনি আপনার পাসপোর্ট দেখান, আপনার পাসপোর্টে কোথায় লেখা আছে রজনীকান্ত। এখন আসলে তো ওটা তো সিনেমায় নাম দেয়া, ওনার সিনেমার নাম তো আর রজনীকান্ত না। সো এটা কেসের মধ্যে আসলে কিছু এটা কাজ করে নাই। সো এইভাবে করে আসলে দেখতে গেলে অনেক করতে হয় আর কি। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে যে স্মৃতি যদি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথম একটা ইন্টারন্যাশনাল কাজ করতে এসে প্রথম একটা আমি দেখেছি যে কিভাবে ওদের কাজের থাকে এবং খুবই ভালো লাগতো যখন ওরা
ওদের টাইমিং সেন্স নিয়ে, যে আমাকে প্রতিদিন রাত 4টায় কল টাইম থাকতো এবং আমি খুব খুব ভালো করে লক্ষ্য করতাম যে প্রতিদিন ঠিক 3:39 আমাকে নিচে থেকে SMS করতো, নীরব আই মিন ডাউন স্টেয়ার, প্লিজ কাম ডাউন। সো এই যে প্রফেশনালিজম, এগুলা আসলে সবারই থাকে এবং সবারই থাকা উচিত। আসলে আমরা যারা যেই পজিশনে কাজ করছি, এটা আসলে অনেক বেশি একটা লিসেন নেওয়ার বিষয়। এবং স্মৃতির জায়গা থেকে বলবো যে আমার খুব মজার স্মৃতি হচ্ছে কোটারায়ের শুটিংয়ের যে স্মৃতিটা। এইখানে মানে যখন আমি বেশ কয়েকটা জায়গায় শুটিং করি, ওইখানে আসলে কোনো বাঙালি ছিল না। যখন কোটারায় শুটিং করি এবং যত প্রবাসী আমাদের ভাইরা আছেন, এবং তখন ওই দিন 3-4 দিন শুটিং করি, ওই দিন যে পরিমাণ লোক ছিল এবং আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে সেলফি তোলার জন্য সবাই যে এসে যে গ্যাদারিং ছিল, এবং লাস্টলি আমার পুলিশ প্রোটোকলও ছিল, এবং লাস্টলি আমার ডিরেক্টর বলছে, নীরব মানে ইউ আর ডেঞ্জারাস ভাই, তোর জন্য তো শুটিং করতে পারতেছি না, তুই ওগুলার সরা। পরে আমার সবচেয়ে ভালো লাগছে এই জন্যে যে আমার যে বাংলাদেশে যারা প্রবাসী ছিল তারা যেমন পুলিশের কোনো কথা শুনতেছিল না, যে না পুলিশকে পালা ধাক্কা দিয়ে চলে যায়। পরে যখন আমি তাদেরকে বলছি, ভাইয়া আপনারা একটু যান, আমরা এই শুটিংটা করতে যান, তখন এই যে রেসপেক্ট, মানে আমার সাথে তাদের যে ভালোবাসার যে বন্ধনটা, এটা একদমই আনবিলিভেবল। দেশের গভর্নমেন্ট এন্টি গভর্নমেন্টের যে বিষয়গুলো ছিল, এইটার মধ্যে একজন ক্যারেক্টার যে প্রবাসী বাঙালি, এবং সেই মানুষটা দুটো গ্রুপের মধ্যে এক করে দেওয়ার জন্য এই বাংলাদেশি প্রবাসী মানুষটাকে রাখা হয়েছে, যেটা ক্যারেক্টার নাম হচ্ছে হ্যারিস। এবং এই হ্যারিস গিয়ে দেখা যাচ্ছে যে যে চাইনিজটাকে বাঁচানোর জন্য ও গুলি খাচ্ছে, এবং গুলি খেয়ে লাস্টে যখন পড়ে যায়, দেখা যায় আমার যে নায়িকা ছবির আতিকা সোহাইমি, সে ডাকতেছে, এই হ্যারিস অপা বলে ডাকে। এবং তারপর আমার একটা দাদি থাকে, দাদি এসে আমাকে ডাকতেছে, এবং যে চাইনিজটা সে এসে বলতেছে, ব্রাদার ইউ ক্যানট ডাই। লাইক তখন আমি একটা মেসেজ দেই, যে মেসেজটা হচ্ছে পুরো ছবিটার ফুল ছবির মেসেজ আমি বলবো, যেটা বলবো হচ্ছে, ডায়লগটা ছিল, মালয়েশিয়া ইনি সাঙ্গা চানতে জাগান গাদু লাগে। মানে বিষয়টা হচ্ছে, তোরা ভাই যতই ঝগড়াঝাটি করিস আর না করিস, এক হয়ে থাকার কথাটা বলছি আমরা। সো এইখানে নেগেটিভ কোনো কিছু আমার কাছে মনে হয় অডিয়েন্স দেখবে না, এবং যারা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনি বলুন যে কেমন লাগছে, এবং সবাইকে দেখার জন্য ইন্সপায়ার করুন। আমার কাছে মনে হয় যে এটা, যেহেতু প্রবাসীরা এখানে যারা আছেন, আমি জানি যে প্রবাসীরা অনেক বেশি সিনেমা প্রেমিক, এবং বাংলা সিনেমা হলে তো কোনো কথাই নেই। এবং সাথে সাথে যেহেতু আমি আপনাদের বাংলাদেশি একজন মানুষ, তার একটি ছবি রিলিজ হলো, এবং অবশ্যই হলে গিয়ে ছবি দেখেন, এবং ছবি গিয়ে দেখলে এটা আমার সার্থকতা, যে এত কষ্ট করে শুটিং করলাম, এত কষ্ট করে এখানে এলাম আপনাদের কাছে। সো তারা মনে হয় যে দেখলে খুব ভালো লাগবে। মালয়েশিয়া থেকে অফার আসলে তো অবশ্যই, মানে আমরা যেহেতু অ্যাক্টিং করে অভ্যস্ত, আমার কাছে মনে হয় যেই টাইপটার আমার সাথে যাবে, এবং আমার কাছে মনে হয় যে যেই কাজটা করলে আমার জন্য চ্যালেঞ্জিং হবে, অবশ্যই সেই কাজটাই করব। এবং সেটা আসলে কোনো ফাইটিং হতে হবে, বা রোম্যান্টিক হতে হবে, বা কমেডি হতে হবে, এরকম কোনো নেই, বাধ্যবাধকতা নেই আমার পক্ষ থেকে। আমি সব টাইপের ছবি করতে চাই। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে বেসিক্যালি আমি বাংলাদেশে কাজ করছি, বাংলাদেশে ফিল্ম অ্যাক্টিং করছি। সো আসলে আমার মেইন ফোকাসটা বাংলাদেশেই, আর যাই করি না করি, এবং আমার ক্যারিয়ারের এখন বাংলাদেশে যদি সুপার ডুপার বাম্পার হিট হয়েও যায় বা হয়, তাহলেও আসলে আমার জন্য অতটা না হ্যাপি হব যদি বাংলাদেশে এরকম একটা ছবি হিট যায়। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার ক্যারিয়ার বাংলাদেশে, এবং বাংলাদেশ নিয়ে আমি আছি, বাংলাদেশের মানুষকে নিয়ে থাকতে চাই। এবং সত্যিকার অর্থে আমরা যদি অন্যভাবে আমি উদাহরণটা দিই, সেটা হচ্ছে, আমরা যখন একটা সিডি প্লেয়ার, আগে যখন সিডি প্লেয়ার পাওয়া যেত, দেখা যেত একটা সিডির মধ্যে 10টা গান থাকতো, আর কিছু বোনাস ট্র্যাক থাকতো 1-2টা। সো আমি মালয়েশিয়ান মুভি বা বলিউডের যেই মুভিগুলো করি, সেগুলো আমার কাছে বোনাস ট্র্যাক, আর আমার মেইন ইয়েটা হচ্ছে ওই 10টা। সো আমি আগে ওই 10টাকে রেডি করতে চাই। মতো আমি মালয়েশিয়া আসার সৌভাগ্য হয়েছে অনেকবার, এবং শুধু মালয়েশিয়ার কথা বলবো না, যত প্রবাসী বাংলাদেশি আছেন পুরা পৃথিবী জুড়ে, বাঙালি যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবং যারা বাংলাদেশের জন্য মানে অদ্ভুত রকমের রেমিটেন্স, অদ্ভুত রকমের ভালোবাসা দিয়ে
আছেন এবং তাদের যে ভালোবাসাটা আমি সবসময় পাই, সবসময় দেখি, এই ভালোবাসার জায়গা থেকে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই যখন আমি প্রত্যেকটা দেশে যাওয়ার সৌভাগ্য হয়ে যখন আমি দেখি এই মানুষগুলোর ভালোবাসা আসলে সত্যিকার অর্থে কোনো নিঃস্বার্থভাবে ভালোবাসা। এবং তারা আসলে দেশে যখন থাকে, দেশে বাইরে যখন থাকে, তার জন্য আসলে দেশ কি সেটা আসলে বোঝা যায়। এবং আমরা দেশে থেকে যতটুকু না দেশপ্রেমিক এবং দেশের বাইরে থেকে মানুষ কতটুকু দেশকে ফিল করে, সেটা হচ্ছে তাদের 100% তাদের ফিলটা, এই ফিলটাকেই অনেকবার পেয়েছি, অনেকবার দেখেছি। এবং আমার কাছে মনে হয় যে তারা সিনেমাকে যেভাবে ভালোবাসে এবং যারা এখানে কাজ করেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে সিনেমাকে ভালোবাসেন। আমার কাছে মনে হয় যে এই চিন্তাটা করে আসলে আমি বহুদিন ধরে চিন্তা করছিলাম যে বাংলাদেশে কিভাবে, বাংলাদেশের মুভি কিভাবে এখানে রিলিজ করা যায়। এবং যেহেতু এইখানে বিশাল বিশাল বড় একটা মার্কেট রয়েছে, বিশাল বড় মার্কেট বলতে বলবো যে এখানে অনেক বাংলাদেশি আছেন যারা এখানে অনেক বছর ধরে আছেন, যারা ছবি দেখতে পারছেন না এবং বাংলাদেশে যাওয়া হচ্ছে না কাজের ব্যস্ততার কারণে, এবং তাদের জন্য বাংলাদেশ থেকে আমরা ছবি আনতে চাই। এবং অবশ্যই তখন আপনারা আসবেন, হলে গিয়ে ছবি দেখবেন, এবং এই আশা এবং এই ছবি আনা এটা আপনাদের জন্যই। এবং আমরা মানে যেহেতু এখন এই যুগে এসেও যদি আমরা এখনও ছবি আমাদের না আসে, আমরা যদি এখনও এত পিছিয়ে থাকি, তাহলে আসলে আমাদের দুঃখ লাগবে। ভালো দিকের বেশি খারাপ দিক থাকে, খারাপ দিকের বেশি ভালো দিক থাকে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক ওই জায়গা থেকে যেমন সিনেমার জিনিসটা এমন, সেটা আসলে টাকা খরচ করে মানুষ হলেই দেখতে যাবে। যেই মানুষটা নেটে ছবি দেখবে বা যেই মানুষটা সিনেমাটা নেটে কবে আসবে ওই জন্য বসে থাকে, সেই মানুষটা আসলে সিনেমার লাভার না। সিনেমা লাভার ওই মানুষটা, যেই মানুষটা হলে গিয়ে টাকা খরচ করে একদম অন্ধকারের মধ্যে একদম পুরো সাউন্ড নিয়ে, পুরো ফিলটা নিয়ে ছবি দেখবে। বাট সত্যিকার অর্থে পজিটিভ দিকটা হচ্ছে ওইটাই যে এটার মাধ্যমে এখন মানুষ জানতে পারছে, অনেক বেশি প্রমোশন হচ্ছে, বিভিন্ন সেক্টরে মানে আমরা স্প্রেড করতে পারছি নিউজগুলো। সো এই দিক থেকে এটা অনেক বেশি পজিটিভ নিউজ, পজিটিভ ব্যাপার। নেগেটিভ বলতে আপনি? নেগেটিভ বলতে আসলে আমাদের এখন অনেক বেশি সময় আমরা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। সেই জায়গা থেকে মনে হয় যে আমরা যত ভালো ভালো জিনিস দেখছি, যেহেতু সব কিছু কাছে চলে এসছে, আর আমাদের বাংলাদেশের মার্কেট যদি চিন্তা করি, আমাদের মার্কেট অত বড় না। আমরা আসলে চাইলেই 10 কোটি টাকা, চাইলেই 20 কোটি টাকার মুভি করতে পারছি না। সো ওরা যেটা ভেতরে দেখছে সেটা আসলে 100 কোটি টাকা, 200 কোটি টাকার মুভি। সো এদের সাথে কম্পিটিশন করে আসলে একটা ছবিকে হাইলাইট করে ভালো কিছু বের করা, এটা টাফ। সবচেয়ে এক্সাইটিং ব্যাপার আমার কাছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বাইরের কোনো মুভি, একটা ইন্টারন্যাশনাল একটা ফিল্ম যেটি আমার, এবং যেই ছবিটি 116টি হলে রিলিজ পেল। এবং আমি খুবই এক্সাইটেড সেকেন্ড ডেতে, যেদিন শুনি যে প্রথম দিনে 2,20,000 রিঙ্গিত তাদের সেল হয়েছে, এবং দ্যাট মিনস বাংলাদেশি টাকার প্রায় 45 লক্ষ টাকা, এবং এই বাংলাদেশের প্রথম দিনের ইনকাম। সো আরও একটা ব্লাস্টিং যে নিউজ, সেটা হচ্ছে যে টপ 10 একটা লিস্ট হয় প্রথম দিন এবং দ্বিতীয় দিন রিলিজের পরে, যেই টপ লিস্টে সেকেন্ড পজিশনে এখন আছে বাংলাদেশিয়া। সো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে বলবো অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন। এবং আপনাদের যেই এক্সাইটমেন্ট সেই কোটারাতে দেখেছিলাম, দামানসারায় দেখেছিলাম, ক্লাঙে দেখেছিলাম, তারপরে পুচংয়ে দেখেছিলাম, আমার কাছে মনে হয় যে সেই এক্সাইটমেন্ট নিয়ে গেলে আপনারা কেউই খারাপ লাগবে না, সবার বরং ভালোই লাগবে। যে তার চেয়ে ভালো লাগার বড় বিষয় সেটা হচ্ছে, আমার যেমন এই দেশের বাইরে যেখানেই যাই, পৃথিবীর যেই দেশেই যাই, ওখানে গিয়ে যেমন বাংলাদেশের মানুষ দেখতে ভালো লাগে, ঠিক তেমনি আপনি হলে গিয়ে যখন আমাকে দেখবেন, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে।